তাশখন্ড থেকে ঢাকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সোভিয়েত ভূরাজনীতি। ইন্দিরা গান্ধীর সফর শেষে ভারতীয় ও সোভিয়েত যৌথ বিবৃতিতে পূর্ব পাকিস্তানের সমস্যা রাজনৈতিক সমাধান এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য পাকিস্তানকে আহ্বান জানানো হয়। উল্লেখ্য, এই বিবৃতিতে বাংলাদেশ বা পূর্ববঙ্গ নামটি ব্যবহার না করে পূর্ব পাকিস্তান নামটি ব্যবহৃত হয়, যেটি ইঙ্গিত করে যে তখনও মস্কো পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ভারতীয় পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন প্রদান করেননি। 19 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী গ্রোমিকো পূর্ব পাকিস্তানি কার্যকলাপের ফলে দক্ষিণ এশিয়ায় বিরাজমান গুরুতর পরিস্থিতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং মন্তব্য করেন যে পরিস্থিতি এমন চলতে থাকলে এটি আর পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় থাকবে না। এর মাধ্যমে মস্কো পূর্ব পাকিস্তানের সংকট নিরসনের করার জন্য পাকিস্তানের প্রতি চাপ বৃদ্ধি করার প্রয়াস পায়, কিন্তু পাকিস্তান এতে ক্ষিপ্ত হয় এবং 1971 সালে 30 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পাকিস্তান টাইমস পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধনে সোভিয়েত ইউনিয়নকে ভারতের প্রতি অন্ধ পক্ষপাতিত্বের দায়ে অভিযুক্ত করা হয়। 1971 সালে অক্টোবরে সোভিয়েত ইউনিয়ন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস কর্মকাণ্ড সম্পর্কে সোভিয়েত প্রচার মাধ্যমে ব্যাপক প্রচারণা আরম্ভ করে। এর আগ পর্যন্ত সোভিয়েত রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমে পূর্ব পাকিস্তানি নিষ্পেষণের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেনি এবং এর ফলে সোভিয়েত জনসাধারণ পূর্ব পাকিস্তান নিয়ে তেমন আগ্রহ দেখায়নি, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণ দেখিয়েছিল। কিন্তু 1971 সালের 1 অক্টোবর সোভিয়েত কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাবদায় ও পূর্ব পাকিস্তানের পরিস্থিতি নিয়ে একটি বিবৃত প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের দুর্দশা, পূর্ব পাকিস্তানি সৈন্যদের নির্বিচারে হত্যাযোগ্য এবং 25 মার্চে ঢাকায় সংঘটিত গণহত্যার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এর ফলে সোভিয়েত ইউনিয়নের জনসাধারণ পূর্ব পাকিস্তানি গৃহীত নীতির প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। 1971 সালে অক্টোবরে প্রথম সপ্তাহে সোভিয়েত ট্রেড ইউনিয়ন সমূহ, সোভিয়েত শান্তি সমিতি, সোভিয়েত আফ্রো এশীয় সংহতি সমিতি, সোভিয়েত মহিলা সমিতি এবং অন্যান্য সোভিয়েত জনসংগঠন তাদের নিজ নিজ বিবৃতিতে পূর্ব পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে। পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থ অনুসারে সমস্যা শান্তিপূর্ণ সমাধানের দাবি জানায় এবং শেখ মুজিবুর রহমান ও অন্যান্য গণতান্ত্রিক নেতাদেরকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানি সরকারকে আহ্বান জানান। মস্কোর শিল্প শ্রমিকরা জনসভার আয়োজন করে এবং সেগুলোতে পূর্ব পাকিস্তানিদের উপর নিষ্পেষণ বন্ধের ও শেখ মুজিবুর রহমান ও অন্যান্য রাজবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানায়। 1971 সালের 9 অক্টোবর সোভিয়েত আলজেরীয় যৌথ বিবৃতিতে সোভিয়েত ইউনিয়ন ও আলজেরিয়া ভারত ও পাকিস্তান উভয়েই জাতীয় ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি সম্মান প্রদর্শন এবং তাশখন্ড চুক্তির মর্ম অনুসারে উভয় পক্ষের মধ্যকারের সমস্যা সমাধানের আহ্বান জানায়। এ থেকে প্রতীয়মান হয় যে সোভিয়েত ইউনিয়ন তখনও পূর্ব পাকিস্তানের সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য পুরোপুরি পরিত্যাগ করেনি, কিন্তু মস্কো পাকিস্তানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে। 1971 সালের 10 অক্টোবর প্রাবদায় সংকটের মূল শিরোনামে একটি নিবন্ধন প্রকাশিত হয় এবং এটিতে পূর্ব পাকিস্তানের সংকটের জন্য পাকিস্তানি সৈন্যদের অত্যাচারকে দায়ী করা হয়। এই নিবন্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে শেখ মুজিবুর রহমানের বিচার করার জন্য গৃহীত পাকিস্তানি সরকারের সিদ্ধান্তকে একটি বিচার বিভাগীয় প্রতিশোধ হিসেবে অভিহিত করা হয়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তাশখন্ড, মিন, কুইবিশে বর্তমান সামারা ও আলমাতা বর্তমানে আলমাতি সহ সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন শহরে বাঙালিদের উপর পাকিস্তানি নির্যাতন এবং প্রগতিশীল নেতাদের প্রতি জুলুমের বিরুদ্ধে সোভিয়েত জনসাধারণের আলোচনা, সমাবেশ ও মিছিল বের করে। এখানে একটি বিষয় স্পষ্ট করে নেওয়া জরুরি। সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় রাষ্ট্র এবং সেখানকার প্রচার মাধ্যম ছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত। সুতরাং সোভিয়েত জনসাধারণ পূর্ব পাকিস্তান সম্পর্কে যে প্রতিক্রিয়া দেখিয়েছিল সেটি সোভিয়েত সরকার কর্তৃক আয়োজিত ছিল কিনা এ ব্যাপারে প্রশ্ন থাকতে পারে। কিন্তু 1970 এর দশকের কমিউনিস্ট সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা সোভিয়েত জনসাধারণ বড় একটি অংশ বিশ্বাস করত যে তাদের দেশ সমগ্র বিশ্বে নির্যাতিত জনগণের পাশে লড়াই করেছে এবং এজন্য ভিয়েতনাম, ফিলিপিন, মিশর কিংবা পূর্ব পাকিস্তানের নিপীড়িত জনসাধারণের প্রতি তাদের সহানুভূতি ছিল বহুলাংশেই স্বতঃস্ফূর্ত। 1971 সালের অক্টোবরে মাঝামাঝি সময়ে ইসলামাবাদ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভারতীয় সীমান্তের নিকটে পাকিস্তানি সৈন্য সমাবেশ ঘটায়। এমত অবস্থায় অক্টোবরের শেষের দিকে নয়াদিল্লি ও মস্কো ভারতীয় সোভিয়েত মৈত্রী চুক্তি 9 নং ধারা কার্যকর করে এবং পারস্পরিক আলোচনায় লিপ্ত হয়। সোভিয়েত উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাই ফিরিওবিন নয়াদিল্লি সফর করেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি অস্থায়ী বাংলাদেশের সরকার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনের ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মাধ্যমে থেকে যাওয়ার প্রস্তাব করেন। কিন্তু আওয়ামী লীগের নেতারা তো বটেই
এমনকি মস্কোপন্থী কমিউনিস্টরাও আর পাকিস্তানের সঙ্গে থাকতে রাজি ছিল না এবং পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বাধীনতা ছাড়া অন্য কোনো সমাধান মেনে নিতে আগ্রহী ছিল না। একই সময় সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ ফ্রান্সের রাজধানী প্যারিস সফর করেন এবং সেখানে প্রদত্ত এক বক্তৃতায় পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করার আহ্বান জানান। অন্যদিকে ইরানের তেহরানে সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকোলাই পদগর্নি ও পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান সাক্ষাৎ করেন এবং পদগর্নি পাকিস্তানের দুই অংশের ঐক্য রক্ষার জন্য পাকিস্তানের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শেখ মুজিবুর রহমানের মুক্তিদান এবং পূর্ব পাকিস্তানের শরণার্থীদের প্রত্যাবর্তনের পরিস্থিতি সৃষ্টির পরামর্শ দেন। 27 অক্টোবর সোভিয়েত প্রধানমন্ত্রী গোসিকিনের কানাডা রাজধানী ওটুয়া সফর শেষে সোভিয়েত কানাডীয় যৌথ বিবৃতিতে পূর্ব পাকিস্তানের সমস্যা রাজনৈতিক সমাধান করার এবং উভয় পক্ষকে সহিংসতা প্রদর্শনের আহ্বান জানানো হয়। এটি ছিল পূর্ব পাকিস্তানের সমস্যাকে শান্তিপূর্ণ সমাধানের জন্য মস্কোর সর্বশেষ প্রচেষ্টা। বস্তুত 1971 সালে নভেম্বরের প্রথম দিকে মস্কো অনুধাবন করেন যে এই সমস্যা রাজনৈতিক সমাধান আর সম্ভব নয়। পাকিস্তান বা বাংলাদেশ কোনো পক্ষই একে অপরকে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত ছিল না। বিশেষত পাকিস্তানের ধারণা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সম্ভাব্য যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিবে এবং এজন্য মস্কোর সকল প্রচেষ্টা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করতে তারা অনীহা প্রকাশ করে। তদুপরি নভেম্বরের প্রথম সপ্তাহে জুলফিকার আলী ভুট্টো নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধি দল চীন সফরে যায় এবং সেখান থেকে ফিরে ভুট্টো পাকিস্তানি সরকারকে জানায় যে সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানকে সর্বোচ্চ সহায়তা করবে। এর ফলে পাকিস্তানি সরকারের মনোভাব আরো দৃঢ় হয় এবং সমঝোতার পরিবর্তে যুদ্ধকে তারা পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধান একমাত্র পন্থা হিসেবে গ্রহণ করে। এই সিরিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব দেখতে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করুন।